সৃষ্টির রহস্য জানেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ। মহান সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, মানুষের গমন এবং পরলোক গমন মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমাদের সংবিধান মতে সকল ক্ষমতার উৎস জনগণ, অথচ আমরা ধর্মীয়ভাবে বিশ্বাস করি সকল ক্ষমতার মালিক আল্লাহ, অলমাইটি অফ আল্লাহ। সকল ক্ষমতার মালিক আল্লাহ, এই কথা বলাই একটি রাজনৈতিক দলের নিবন্ধন। বিগত সরকারের সময়ে আটকিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল সংবিধানে লিখতে হবে যে রাজনৈতিক দলের সংবিধানে, গণতন্ত্রে লিখতে হবে সকল ক্ষমতার মালিক জনগণ। অথচ আমরা বিশ্বাস করি সকল ক্ষমতার মালিক আল্লাহ। আমাদের সংবিধানের সাথে আমাদের বিশ্বাসের, ধর্মীয় বিশ্বাসের বিষয়গুলো সাংঘর্ষিক মর্মে উল্লেখ করা হয়েছে। যাই হোক, এবার সংবিধান সংশোধন করা হবে। সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে চট্টগ্রামেরও বেশ কয়েকজন এমপিকে সংবিধান সংশোধন কমিটির সদস্য করা হয়েছে, বিষয়গুলো যেন তুলে ধরে যে ধর্মীয় মূল্যবোধের সাথে যেন আমাদের সংবিধান কোনো অবস্থা, কোনো প্রেক্ষিতে যে সাংঘর্ষিক না হয়। এক সময়ে বাবু সুরেন্দ্র সেনগুপ্ত সংবিধান সংশোধন কমিটির চেয়ারম্যান ছিলেন। উনি বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটাকে যে সংবিধানে ছিল, ওটাকে নাকি সেকুলারিজম করতে গিয়ে বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম আগে ছিল সকল মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে আরম্ভ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ হলো মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে আরম্ভ করতেছি। আর তিনি করলেন যে সৃষ্টিকর্তার নামে আরম্ভ করতেছি, আল্লাহর নামে আরম্ভ করতেছি, কথাটা সংবিধান থেকে তুলে দেওয়া হয়েছে। আমরা আশা করব এই বিষয়গুলো, যেহেতু একবার সুযোগ আসবে যে সংবিধান সংশোধনের, এই বিষয়গুলো যেন তুলে ধরা হয়। এখন আসি সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে। আসলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। যারা আগে ছিল বন্ধু, তারা এখন শত্রু। এনসিপি, জামাত, বিএনপি, জামাত, এনসিপি, এই দলের লোকজনই যে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এনসিপি তো তখন গঠন হয় নাই, তখনকার সেই সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে তারা নেতৃত্বে ছিল, একথা অস্বীকার করার কোনো জো নেই। বর্তমানে এনসিপি একটি রাজনৈতিক দল। এখন তাদের সংসদে প্রতিনিধিত্ব আছে নাহিদ ইসলাম, তাদের নেতা, এবং তিনি সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ, 11 দলীয় জোটের নেতা। বাংলার জাতীয়তাবাদী দল বিএনপি 200-র অধিক আসন নিয়ে সংসদ গঠন করেছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছেন। আশা করি আগামীতে আরো সুন্দরভাবে পরিচালনা করবেন।
সকলকে নিয়ে, কিন্তু সম্প্রতি যে এনসিপির উপরে তাদের যে পথসভায় বা জনসভায় হামলা হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে বেশি। আমি বলবো যে শত্রুকে মিত্র, মিত্রকে শত্রু, এটা আসতে হয় অনেক সময়। যে যারাই এক সময় 2018 সালে জামাতও ইলেকশন করেছিল ধানের শীষ প্রতীক নিয়ে, সুতরাং জামাত, বিএনপি, এনসিপি এগুলো একই ঘরানার লোক, কিন্তু এখন মনে হচ্ছে যেন জামাত, বিএনপি, এনসিপি একটা শত্রু হয়ে যাচ্ছে। আসলে এদের কমন শত্রু হলো আওয়ামী লীগ, কিন্তু এখন বিএনপি শত্রু জামাত, এনসিপি, ওদেরকে ফতেঘাটে মারধর করা হচ্ছে। একইভাবে তারাও খুব গুরুতর অভিযোগ করতেছে, বিএনপির বিরুদ্ধে সমালোচনা করতেছে কঠোরভাবে। আমি আশা করব যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আগে ছিল সেটা যেন বজায় থাকে, এবং তাদের কমন শত্রু হলো আওয়ামী লীগ। এখন আসলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এখন জামাত বলতেছে বিএনপির সাথে আওয়ামী লীগের আঘাত হয়েছে, আবার বিএনপি বলতেছে জামাতের সাথে আওয়ামী লীগের আঘাত হয়েছে, যেই কারণে মাঠ গরম করে আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দেয়া হচ্ছে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে সবাই রাজনৈতিক দল করার অধিকার আছে, কথা বলার সুযোগ আছে। পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, এটা গণতান্ত্রিক রাষ্ট্র। আমি আশা করব সবাই যেন রাজনীতি করতে পারে। একটা কথা আমার কাছে বারে বারে মনে ধোলা দেয়, যে আমরা যেখানে বলি যে সকল ক্ষমতার মালিক আল্লাহ, সেখানে আমাদের রাষ্ট্রীয়ভাবে বলতে হয় সকল ক্ষমতার মালিক জনগণ। এই বিষয়গুলো যেন এবার সংবিধান সংশোধনে যেন নিয়ে আসা হয়। অন্তপক্ষে ধর্মটাকে ধর্মের জায়গায় রাখতে দিন, সেটা বলতে দিন। কেউ যেন এটার উপর, এটা বললে এটার উপর আবার খড়গড় নেমে না আসে যে আপনি সংবিধান লঙ্ঘন করতেছেন, এই কথা যেন বলা না হয়। আসলে কি আর বলবো, যারা সারা জীবন রাজনীতি করেছে, বিএনপি করেছে, 17 বছর পুলিশের মার খেয়েছে, কি বলে যে বিলে ঘুমিয়েছে, আত্মীয় স্বজনের বাড়িতে বাড়িতে থেকেছে, নিজের ঘরে থাকতে পারে নাই, মামলা মকদ্দমার শিকার হয়েছে, তাদের আজকাল বেশি মূল্য নাই। দু সাতজনে সুযোগ সুবিধা পাচ্ছে, বাকিরা তো সুযোগ সুবিধা পাচ্ছে না, এলাকায় সম্মানও পাচ্ছে না। এখন নবীনরা এমন ভাবে, কিছু নতুন মানুষ এমন ভাবে ঢুকে গেছে যে প্রবীণদের এখন আর কোনো জায়গা হয় না। বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আওয়ামী লীগকে কিন্তু ধ্বংস করেছে হাইব্রিড, সেটা এখন তারা হারে হারে টের পাচ্ছে। এখন কি শেখ হাসিনা বললেও আওয়ামী লীগের কেউ নামতেছে না, কয়েকজন নামতেছে, নামলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। সুতরাং বিএনপি যদি বিষয়টা বিবেচনা না করে, যারা পুরনো রাজনীতিবিদ, যারা দীর্ঘদিন কষ্ট করেছে দলের জন্য, তাদেরকে যদি মূল্যায়ন করা না হয়, তাহলে কিন্তু কি আর বলবো, এখন বেশি বললে তো সমস্যা। এখন কিন্তু মাঠে বিএনপি হচ্ছে এখন কমন শত্রু। আগে আওয়ামী লীগ ছিল কমন শত্রু, এখন বিএনপি হয়েছে কমন শত্রু। মনে রাখতে হবে যে আওয়ামী লীগেরও শত্রু বিএনপি, জামাতেরও শত্রু বিএনপি, এনসিপিরও শত্রু এখন বিএনপি। যদিও আর রাজনৈতিকভাবে এগুলো শত্রু বলা হয় না, বলা হয় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, কিন্তু আসলে যে সরাসরি কথা বললে, যে আমেরিকান যুক্তরাষ্ট্রে একটা কথা আছে ফরেন পলিসিতে, যে ইনিমিস ইনিমি ইজ মাই ফ্রেন্ড। বিএনপি যদি মনে করে যে আমার বিরুদ্ধে যারা কথা বলতেছে না
তারা মনে হয় আমার শত্রু নয়। আসলে যখন মাঠ গরম হয়ে যাবে তখন কিন্তু সবাই চলে আসবে আপনাকে নামানোর জন্য, বিএনপিকে পদ থেকে নামানোর জন্য। এই পদটা হচ্ছে খুবই পিচ্ছিল এবং সবার কাছে লোভনীয়। প্রধানমন্ত্রী কে না হতে চায়? সরকারি দলের রাষ্ট্রীয় ক্ষমতা মন্ত্রী, প্রতিমন্ত্রী, সরকারি দলের পিপি, এপিপি, এগুলো কোন দল থেকে কারা হতে না চায়? সবাই হতে চায়। সুতরাং যারা বঞ্চিত তারা কিন্তু চাইবে আপনার পিচ্ছিল পথে আপনাকে হটিয়ে ক্ষমতা দখল করতে। সুতরাং বিএনপি যদি তার অভিজ্ঞ মানুষদেরকে নিয়োগ না দেয়, অভিজ্ঞদেরকে নিয়ে দলে অবস্থান সৃষ্টি না করে, অভিজ্ঞদেরকে পদে পদায়ন না করে, নতুন আওয়ামী লীগের মতো, যারা আওয়ামী লীগকে যেমন হাইব্রিড দিয়ে শেষ করেছে, কিন্তু বিএনপিকেও হয়তো দেখা যাবে যে এক সময়ে এভাবে হতে পারে। বিএনপি এখন 1 বছর হয় নাই ক্ষমতায় আসছে। সুতরাং 3 বছর পরে আমি তো শুনতেছি অনেকেই এটা জোরসে আন্দোলনে নামবে 2-3 বছর গেলে পরে। বিএনপি হটানোর একটা বড় ধরনের প্রচেষ্টা হবে। আপনার গোয়েন্দা সংস্থা কি কাজ করে তাও আপনাকে ভাবতে হবে। সরকারি দলের যে সমস্ত লোকজন আছে তারাও কতটুকু কাজ করে তাও বিএনপিকে ভাবতে হবে। অতি উৎসাহী কাউকে যদি বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে বুঝবেন বিএনপি ও আওয়ামী লীগের মতো বিপদ ডেকে আনিতেছে। এখন বিএনপিতে যারা পুরনো লোক, যারা অভিজ্ঞ, তাদের মূল্যায়ন খুবই কম হচ্ছে বলে অনেকের মনে ক্ষোভ। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে অনেকেই ক্ষোভ জানাচ্ছেন যে যে বিএনপি পুরনো নেতাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। যাই হোক, আমার কথায় তো আর দেশ চলবে না, আমার কথায় রাজনীতিও হবে না, আমার কথা বিএনপিও চলবে না। বিএনপি চলবে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া সাহেব এর কথায়, এবং ওনারা স্ট্যান্ডিং কমিটি আছে, প্রভাবশালী নেতারা আছে, ওনাদের কথায়। কিন্তু আমি ছোট কর্মী হিসেবে বলবো যে বিএনপি যেন অন্ততপক্ষে 5 বছর সুন্দরভাবে সরকার চালিয়ে 5 বছর পরে একটা সুন্দর নির্বাচন দিতে পারে। সুন্দর নির্বাচন দিয়ে হয়তো ভালোভাবে কাজ করলে আবার ক্ষমতায় আসতেও পারে। আর যদি জনগণের মন জয় করতে না পারে হয়তো আবার সুন্দরভাবে যেন বিদায় নিতে না পারে, আওয়ামী লীগের মতো যেন ফালিয়ে যেতে না হয়। তাই বিএনপির জন্য, বিএনপির সকলের জন্য শুভ কামনা রইল। সেই সাথে সংসদে প্রতিনিধিত্বশীল বিরোধী দলগুলোর প্রতিও অনুরোধ রইল আপনারাও একটু সহনশীল হবেন, ধৈর্য ধারণ করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। গঠনমূলক সমালোচনা করা আমাদের সংবিধানে আছে। আমাদের যে পিপল রিপাবলিক অফ বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে গঠনমূলক সমালোচনা করা যায়। গঠনমূলক সমালোচনা সরকারি দলের করা যাবে, সরকারি দলের সেই সহ্য ক্ষমতা থাকতে হবে। আপনি ক্ষমতায় আছেন বলে পিটিয়ে মেরে বিরোধী দলকে ঠান্ডা করার চেষ্টা করলে সেটা আবার স্বৈরাচারী কায়দায় হয়ে যাবে। সুতরাং স্বৈরাচারী কায়দা গ্রহণ না করে গণতান্ত্রিক রাষ্ট্রের গণতান্ত্রিক দল হিসেবে মোকাবেলা করুন। এটাই আমার সকলের প্রতি অনুরোধ এবং কামনা রইল। ধন্যবাদ সকলকে।